ওয়েলকাম টু পায়েল অ্যান্ড পিকুজ ওয়ার্ল্ড। আজকের ভ্লগে চলো আমাদের সাথে ঘুরতে জার্মানির ক্যাপিটাল বার্লিনে। হিস্ট্রি, কালচার আর মডার্ন লাইফের এক অদ্ভুত মিক্সচার এই শহর, যেখানে প্রতিটি কোনায় আছে এক নতুন গল্প। আমাদের যাত্রা শুরু উলম হাউপটবানহফ থেকে। রাতের এই আইসিই ধরে স্টুটগার্ট, মানহাইম, ফ্রাঙ্কফুর্ট পেরিয়ে বার্লিন পৌঁছতে সময় লাগবে 9 ঘন্টা। ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেছিল ডয়েচ বানের সেই চিরপরিচিত গেস হোয়াট হ্যাপেন্স নেক্সট গেম। একটা লম্বা রাত ফুল অফ ড্রামা আর সাসপেন্স পেরিয়ে ফাইনালি পরের দিন সকালে ঘুম ঘুম চোখে আমরা পৌঁছে গেলাম বার্লিন। স্টেশন থেকে হোটেল গিয়ে এবার একটু রেস্ট অ্যান্ড রিচার্জ টাইম। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি জার্মানির ক্যাপিটাল ও ইউরোপের সবচেয়ে বড় সিটি বার্লিন এক্সপ্লোর করতে। 3.7 মিলিয়ন পপুলেশনের এই শহরটি হল কন্টেম্পোরারি হিস্ট্রির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রথমেই এসে গেছি রাইখস্টাগ বিল্ডিং। এটি হলো সিট অফ দ্য জার্মান পার্লামেন্ট। 1894 সালে নির্মিত এই হিস্টোরিক বিল্ডিংটি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু পরে রেনোভেট করা হয়। এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো উপরের গ্লাস ডোম, যেখানে দাঁড়িয়ে পুরো বার্লিন শহরকে দেখা যায়। এবার আমরা চলে এসেছি ইউরোপের সিন্টি ও রোমা জনগোষ্ঠীর মেমোরিয়ালে, যারা নাৎজি শাসনের সময় নির্মমভাবে টর্চার ও জেনোসাইডের শিকার হয়েছিলেন। বার্লিনের সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক ব্রান্ডেনবুর্গার টোর। 1791 সালে নির্মিত এই বিশাল গেটটি একসময় ছিল এই সিটির প্রবেশদ্বার। কোল্ড ওয়ারের সময় এই গেটের ঠিক পাশ দিয়েই চলেছিল বার্লিন ওয়াল, যেখানে পুরো দেশটি আলাদা হয়ে গেছিল দুই ভাগে। আজ সেই একই গেটটি ইউনিটি, ফ্রিডম আর নতুন শুরুর প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। উপরে থাকা কোয়াড্রিগো মূর্তিটি যেন বিজয়ের গল্প বলে চলেছে। এখন আমরা চলে এসেছি মেমোরিয়াল টু দ্য মার্ডার জিউস অফ ইউরোপে। এই মেমোরিয়ালটি তৈরি করা হয়েছে হলোকস্টে নিহত লক্ষ লক্ষ জিউসদের স্মরণে। এখানে কোনো নাম নেই, কোনো মুখ নেই, কিন্তু প্রতিটি স্তম্ভ যেন এক একটি হারিয়ে যাওয়া জীবনের প্রতীক। চারিদিকে ছড়িয়ে থাকা 2711টি কংক্রিট ব্লকস প্রথম দেখায় হয়তো একটু অদ্ভুত লাগে, কিন্তু এর মাঝখান দিয়ে হাঁটতে শুরু করলেই মনটা বেশ ভারী হয়ে ওঠে। হেঁটে চলেছি আমরা জার্মানির ফিন্যান্স মিনিস্ট্রি বিল্ডিংয়ের পাশ দিয়ে। চলে এসেছি আমরা বার্লিনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হিস্টোরিক্যাল স্পটে, চেক পয়েন্ট চার্লি। কোল্ড ওয়ারের সময় এটি ছিল ইস্ট বার্লিন আর ওয়েস্ট বার্লিনের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বর্ডার ক্রসিং। এক পাশে ছিল আমেরিকান কন্ট্রোলড, স্বাধীন ও প্রগ্রেসিভ ওয়েস্ট বার্লিন, অন্য পাশে সোভিয়েতদের কঠোর নিয়ন্ত্রণে থাকা ইস্ট বার্লিন। তখন এই জায়গাটি ছিল দুই সম্পূর্ণ আলাদা দুনিয়ার সীমারেখা। এখানে দাঁড়ালে আজও সেই টেন্সড হিস্টোরিক্যাল পিরিয়ডটি ফিল করা যায়। কখনো মানুষের চোখে ছিল ভয়, আবার কারো চোখে ছিল স্বাধীনতার স্বপ্ন। অনেকেই এই পথ পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বর্ডার ক্রস করতেন। বার্লিনে আজ আমাদের সেকেন্ড দিন। এই কিউট ইয়েলো আইকনিক উবান ট্রেনে চড়ে শহরটি ঘুরে দেখার মজাটাই আলাদা। আজকে প্রথমেই আমরা ঘুরতে এসেছি বার্লিনের এক রাজকীয় প্রাসাদে, শার্লটেনবার্গ প্যালেস। 17th সেঞ্চুরির শেষের দিকে প্রুশিয়ার রাজা ফ্রিডরিখ দ্য ফার্স্ট
তার স্ত্রী সোফি শার্লটের জন্য নির্মাণ করেছিলেন বার্লিনের এই সবচেয়ে বড় প্যালেসটি। এটি ছিল প্রুশিয়ার রয়্যাল ফ্যামিলির সামার রেসিডেন্স। চারিদিকে এক্সটেন্সিভ গার্ডেন্স, লেক আর অসাধারণ আর্কিটেকচার দেখে চোখ জুড়িয়ে যায়। জিগেজয়েলে বা ভিক্টরি কলাম, বার্লিনের এই মনিউমেন্টটি অনেক দূর থেকেই নজর কেড়ে নেয়। 1873 সালে নির্মিত 67 মিটার্স উঁচু এই কলামটি প্রুশিয়ার বিভিন্ন যুদ্ধে ভিক্টরির অনারে তৈরি করা হয়েছিল। কলামটির ওপরে আছে গোল্ডেন ভিক্টোরিয়ার মূর্তি। ওপরে ওঠার জন্য রয়েছে 280টিরও বেশি সিঁড়ি। একবার পৌঁছতে পারলে ওপর থেকে পুরো শহরের ব্রেথ টেকিং ভিউজ এনজয় করা যায়। বার্লিনের টিয়ারগার্টেনে স্প্রি নদীর তীরে অবস্থিত এটি হল বেলভিউ প্যালেস, জার্মানির প্রেসিডেন্টের অফিসিয়াল রেসিডেন্স। এখন আমরা হাঁটছি বার্লিনের বিগেস্ট পার্ক টিয়ারগার্টেনের ভেতর দিয়ে। চারিদিকে এত গ্রিনারি আর পিসফুল অ্যাম্বিয়েন্স, বিশ্বাসই হচ্ছে না যে আমরা একটা বিজি সিটির একদম মাঝখানে আছি। সালের 17 জুনে ইস্ট জার্মানির সাধারণ মানুষেরা রাস্তায় নেমেছিলেন স্বাধীনতার দাবি নিয়ে। তার অনারেই এই রাস্তার নাম স্ট্রাসে দেস 17 ইউনি। এসে গেছি আমরা সোভিয়েত ওয়ার মেমোরিয়ালে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে নাৎজি জার্মানির বিরুদ্ধে লড়াইয়ে যারা প্রাণ দিয়েছিলেন সেই সোভিয়েত ওয়ারিয়রদের স্মরণে এই বিশাল মেমোরিয়ালটি নির্মাণ করা হয়। এখানে প্রায় হাজার হাজার সৈন্যের সমাধিও রয়েছে। বার্লিনে আজ একটা বিউটিফুল সানি ডে। আকাশ পরিষ্কার, ওয়েদার একদম পারফেক্ট। শহরটির রাস্তায় হাঁটতে হাঁটতে একদিকে ইতিহাসের পাতায় হারিয়ে যাচ্ছি, আবার ঠিক তখনই মডার্ন ক্যাফেজ, বিজি রাস্তাঘাট ফিল করিয়ে দিচ্ছে এই জীবন্ত শহরটির হার্টবিট। এই জায়গাটি বেবেল প্লাটস। 1933-তে এখানেই নাৎজি রুলের সময় হাজার হাজার বই পুড়িয়ে ফেলা হয়েছিল, যেটা ফ্রি থিঙ্কিং আর নলেজের ওপর এক বিশাল বড় আঘাত ছিল। ইতিহাসের এক ডার্ক পিরিয়ড মনে করিয়ে দেয়। আজ এই জায়গাটা খুব পিসফুল, কিন্তু নিচেই দেখা যায় এক এমটি লাইব্রেরি, যা হারিয়ে যাওয়া বইগুলোর কথা মনে করিয়ে দেয়। চলে এসেছি বার্লিন ওয়ালে, জার্মানির কন্টেম্পোরারি পিরিয়ডের এক খুব ইম্পর্ট্যান্ট সিম্বল। একসময় এই ওয়াল পুরো সিটিটিকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল, ইস্ট বার্লিন আর ওয়েস্ট বার্লিন। 1961-এ নির্মিত এই ওয়ালটি শুধুমাত্র ইট পাথরের দেওয়াল ছিল না, এটি ছিল ফ্যামিলি, ফ্রেন্ডস আর ড্রিমসের মাঝখানে দাঁড়ানো এক কঠিন হার্ডল। একদিক থেকে অন্যদিকে যাওয়া ছিল প্রায় ইম্পসিবল, অনেকের জন্য ফ্রিডমের পথে সবচেয়ে বড় বাধা। 1989 সালে এই ওয়াল ভেঙে পড়ে সোভিয়েত ইউনিয়নের সাথে সাথে। মানুষ আনন্দে রাস্তায় নেমে আসে ও জার্মানির ইতিহাসে এক নতুন চ্যাপ্টার শুরু হয়। আজ এই ওয়ালের অনেক অংশ স্মৃতি হিসেবে রয়ে গেছে। কালারফুল গ্রাফিটি আর মেসেজেসের মাধ্যমে ফ্রিডম, ড্রিমস আর ইউনিটির কথা বলে চলে।
অনেক ফ্যামিলি বছরের পর বছর আলাদা হয়ে গিয়েছিল শুধুমাত্র এই দেয়ালটির জন্য, আর সেখানেই দাঁড়িয়ে আজকে আমরা কত ইজিলি একদিক থেকে আরেক দিক চলে যাচ্ছি। এই জায়গাটি বোঝায় ট্রু ভ্যালু অফ ফ্রিডম। এটি হলো বার্লিনের কালচারাল সেন্টার, মিউজিয়াম আইল্যান্ড। বার্লিনের সেন্টারে এই রাজকীয় ক্যাথিড্রালটি হলো বার্লিনার ডোম, আর্ট আর আর্কিটেকচারের এক অসাধারণ ক্রিয়েশন। 1451-তে নির্মাণ শুরু হলেও কারেন্ট ক্যাথিড্রালটি 1905-এ রেনেসা ও ব্যারক স্টাইলের মিক্সচারে কমপ্লিট করেছিলেন কিং কাইজার উইলহেলম II। প্রায় 98 মিটার্স উঁচু ক্যাথিড্রালটির মাথায় আছে আইকনিক গ্রিন কপার ডোম। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই ক্যাথিড্রাল মারাত্মকভাবে ড্যামেজড হয়েছিল। পরে দীর্ঘ রেনোভেশনের পর আবার নতুন করে দাঁড়ায় এই বার্লিনার ডোম। এই ক্যাথিড্রালটিতে এলে ডোমের ভিউইং প্ল্যাটফর্মে তো উঠতেই হবে। প্রায় 270টি ধাপ সিঁড়ি পেরিয়ে ওপরে গেলে পুরো শহরের ভিউ সামনে খুলে যায়। টিভি টাওয়ার, স্প্রি নদী, মিউজিয়াম আইল্যান্ড সব কিছু এক ফ্রেমে। এবার সময় হয়ে এসেছে আমাদের স্প্রি নদীতে ক্রুজ করার। এই ক্রুজটির টিকিট আমরা আগে থেকেই গেট ইয়োর গাইডের থ্রু দিয়ে কেটে রেখেছিলাম। ঠিক সময় মতো আমরা ক্রুজের পিয়ারে পৌঁছে গেলাম। ফাইনালি আমরা বোট করে ফেললাম। বার্লিনকে যদি একটু অন্যভাবে নদী পথে দেখতে হয় তাহলে এই ক্রুজ রাইড কিন্তু একদম মিস করা যাবে না। নৌকোটি ধীরে ধীরে যত এগিয়ে যাচ্ছে শহরটি যেন নিজেই তার গল্প শোনাচ্ছে আমাদের। নদীর ওপর হালকা ঢেউ আর দুই তীরে পুরনো আর নতুন আর্কিটেকচারের মিশ্রণ। স্প্রি নদীতে খুব সুন্দর সময় কাটছে। নৌকোটিতে একটি গাইড আছেন যিনি কনস্ট্যান্টলি ইংলিশ আর জার্মানে ফ্যাসিনেটিং ইনফরমেশন দিয়ে যাচ্ছেন আমাদেরকে। And this building on the left, imagine it used to be the royal horse stable where the palace next door kept their horses, but also their carriages and slides. And left ahead now, the other reconstructed facade of the palace. Vielleicht haben Sie ja Lust bekommen, nachher mal vorbeizuschauen oder nach morgen. This one with the round windows ahead, he now rents to Google. You know Google, right? Yeah, they pay more than 40 euro a square meter per month. This bridge was built in 1896. Und schauen Sie sich die doch mal von unten an und dann sehen Sie, dass die noch genietet ist. শহরের ব্যস্ততাকে দূরে সরিয়ে স্প্রি নদীর শান্ত জলে বার্লিনের অতীত ও বর্তমানকে পাশাপাশি এক্সপিরিয়েন্স করার ফিলিংটাই আলাদা।
এই ব্রিজটার তলা দিয়ে আমরা অনায়াসেই ক্রস করে যাচ্ছি এককালীন ইস্ট বার্লিন থেকে ওয়েস্ট বার্লিনের দিকে। আমাদের এতগুলো ইউরোপিয়ান সিটিজ ঘুরে দেখার এক্সপিরিয়েন্স থেকে এটুকু বলতে পারি যে প্রত্যেকটি জায়গা এক্সপ্লোর করার বেস্ট অপশন হলো পায়ে হেঁটে। কিন্তু সেটা যদি পসিবল না হয়, এরকম নদী পথে ভ্রমণ কিন্তু খুব ভালো অপশন। 1945-এ বার্লিনের শেষ যুদ্ধের সময় এই মোল্টকেব্রুকে ব্রিজটি ছিল স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট। সোভিয়েত আর্মি যত এগিয়ে আসছিল, এই ব্রিজটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এখানে তীব্র গোলাগুলি হয় এবং সেই সংঘর্ষের চিহ্ন আজও দেখা যায় দেওয়ালের গায়ে বুলেট হোলসে। ঠিক এই জায়গাটিতেই ছিল ইস্ট আর ওয়েস্ট বার্লিনের মাঝে কাস্টমস ডক। ইস্ট থেকে ওয়েস্ট বার্লিন যাওয়ার মাঝে এই বিল্ডিংটি ছিল একটি বর্ডার চেকপয়েন্ট, প্যালেস অফ টিয়ার্স। এখানেই এককালে ঘটত অসংখ্য বিদায়ের মুহূর্ত। একদিকে যেমন নদীর দুই তীরের দেওয়ালে অনেক বুলেট হোলস দেখা যায়, অন্যদিকে স্প্রি নদীর বিভিন্ন ক্যানালসে এমন কিছু সিম্বল আছে যা বোঝায় যে সেখানে এখনও আনএক্সপ্লোর্ডেড ওয়ার্ল্ড ওয়ার বম্বস আছে এবং সেইখানে নৌকো যাওয়া নিষেধ। বার্লিন আজকের দিনে একটি অত্যন্ত লাইভলি সিটি, যেখানে ফ্রিডম আর ইউনিটিকে হাইয়েস্ট রিগার্ডসে রাখা হয়। কিন্তু বহু দশক ধরে এই শহরটি ওয়ার্ল্ড ওয়ার ও কোল্ড ওয়ারের ডার্ক পিরিয়ডসের মধ্যে দিয়ে গেছে। কখনো ছিল ধ্বংসস্তূপে ভরা, বোমা বর্ষণে ছিন্ন ভিন্ন, আবার যুদ্ধের পরে বহু বছর ধরে একটা ওয়াল দিয়ে ডিভাইডেড। কিন্তু এই সিটি ও তার রেসিডেন্টদের অদম্য স্পিরিট এই সব কিছু পেরিয়ে তৈরি করেছে এক নতুন মডার্ন বার্লিন। শহরটি নতুনভাবে বাঁচতে শিখেছে। আমাদের আজকের এই ব্লগটি এইখানেই শেষ, কিন্তু বার্লিনের আরেকটি প্রচণ্ড কিউট পার্ট আছে যেটা আমরা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। দেখতে ভুলো না কিন্তু।